স্বামী বিবেকানন্দ ছিলেন জিনিসটাকে স্বামী বিবেকানন্দ স্কলার আধ্যাত্মিক শক্তি এবং গীতা কথায় আছে ছবি কথা বলে। দর্শক, এখানে তো সত্যিই কথা বলছে এই অংশটা। কথা বলছে না দর্শক? এই অংশটা বড় করে দেখুন, কথা বলছে কি? বারবার দেখাচ্ছি, ছবি কথা বলে, কথায় আছে। কিন্তু এই যে অংশটা যেটা উঠে এসছে, আমার তো মনে হচ্ছে যে এই অংশটা অনেক কথা বলছে, অনেক কথা বলছে। আমি গতকালকের একটা ভিডিও দেখাবো। গতকাল যে শপথ গ্রহণ অনুষ্ঠানটা হয়েছে, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী গেছিলেন ধর্ণা মঞ্চে অনেক কথা বলার পরেও। তো উনি গিয়ে কি করার চেষ্টা করেছেন? উনি গিয়ে যেটা করেছেন, উনি নতুন রাজ্যপালের ওয়াইফকে জড়িয়ে ধরছিলেন, ধরে বলছিলেন যে আমরা সব একই পরিবারের। মানে মুখ্যমন্ত্রী নিজে থেকে ওনার ওয়াইফকে জড়িয়ে ধরে দেখাচ্ছিলেন যে কত ভালোবাসি আপনাদেরকে, কত ভালোবাসি, কত ভালোবাসি, ভালোবাসা দেখাচ্ছিলেন, কত ভালোবাসি। কিন্তু রাজ্যপাল নিশ্চয়ই স্টাডি করে এসছেন, উনি হয়তো ভালো করেই জানেন যে ওনার ভালোবাসা আর ওই মোল্লার ছাগল পোষা একই আর কি, যে কোনো সময় জবাই করে দিতে পারেন। নিশ্চয়ই নতুন রাজ্যপাল সেটা স্টাডি করে এসছেন। ফলে শপথ গ্রহণ অনুষ্ঠান ঠিক আছে, ওই দিনে হয়তো উনি হাসি খুশি মুখ দেখাচ্ছেন, তো উনিও সেই মতো করে একটা রিয়াকশন হয়তো দিয়েছেন, ওনার ওয়াইফও হয়তো সেই মতো একটা সৌজন্য দেখিয়েছেন। তো এটা ছিল মুখ্যমন্ত্রীর তরফ থেকে আপন আপন ভাব দেখানো, আপন আপন ভাব দেখানো। আর আজকের যে ছবিটা, রাজ্যপালের তরফ থেকে বিরোধী দলনেতাকে আপন আপন ভাব দেখানো। দুটো কিন্তু পুরো আলাদা। এখানে মুখ্যমন্ত্রী আপন ভাব দেখাচ্ছেন, আপন ভাব দেখাচ্ছেন, আর এখানে নতুন রাজ্যপাল বিরোধী দলনেতাকে আরও কাছে টানার চেষ্টা করছেন। দর্শক, তফাৎটা বুঝতে পেরেছেন? অনেকটা ব্যাখ্যা দিলাম। দেখুন দর্শক, এক্ষুনি এটা দেখে কেউ বলবেন, ওই তো যেটা দিদিমণি বলছিলেন, বিজেপির লোক, বিজেপির লোক, বিজেপির লোক বলেই তো বিজেপির নেতাকে এইরকম টেনে ধরছেন, আবার তাকে শাল দিয়েছেন, গীতা নিয়েছেন, হয়তো কেউ কেউ বলবেন। কিন্তু না, যারা রাজ্যপাল হন না, তারা কিন্তু এই রকমই হন। রাজ্যপালের জায়গাটা হচ্ছে যারা বিরোধী তাদের কাছে একটা খুবই ভরসার জায়গা। কারণ একটা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী হন, তিনি তো ইলেক্টেড, তার মধ্যে পলিটিক্স অনেক বেশি থাকে। তিনি বলতে কি, আমরা এখন যাকে পেয়েছি, ইনি তো একেবারেই নন। যদিও মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী, এটাই কিন্তু হওয়া উচিত, কিন্তু এই মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি। উনি টিএমসির মুখ্যমন্ত্রী, এবং ওনাদের নেত্রীরা তো বলেই থাকেন, মহুয়া মৈত্র তো বলেইছেন ধর্ণা মঞ্চে, যারা টিএমসি করেন না তারা বাঙালি না, তাদের বাংলায় থাকার কোনো অধিকার নেই। তার যারা ওনাদের কথা অনুযায়ী যারা টিএমসি তারাই একমাত্র বাঙালি। মুখ্যমন্ত্রীও টিএমসি, উনি বাঙালি। ফলে টিএমসি আর বাঙালি ওনারা এটাকে ব্যাখ্যা করেন। আর মুখ্যমন্ত্রী যেভাবে ওনার আচরণ ব্যক্ত করেছেন, ওই টিএমসির মুখ্যমন্ত্রী হয়েছেন। তো তাহলে মানুষ কোথায় যাবেন? যখন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী তার দলের হয়ে কাজ করবেন, তখন মানুষ কোথায় গিয়ে বলবেন? তো মানুষের বলার একটা জায়গা হচ্ছে গভর্নর, রাজ্যপাল। আপনারা এর আগের সরকারের আমলও দেখেছেন,
আজকে যে রাজ্যপাল সম্পর্কে এত প্রশ্ন তোলেন, এই রাজ্যপালের পদ নিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার লজ্জা হওয়া উচিত। যখন উনি বিরোধী নেত্রী ছিলেন তখন উনি কোথায় যেতেন, তখন কাকে ভরসা করতেন, কার প্রশংসা করতেন? ওনার তো সেগুলো ভাবা উচিত তো, যে আমি একটা সময় বিরোধী নেত্রী হিসেবে কী করতাম, কী আচরণ করেছি, আর আজকে আমি কি করে বলতে পারি। ওনার ভাবা উচিত। গোপাল কৃষ্ণ গান্ধী না থাকলে তো উনি কোথায় যেতেন কে জানে। তো রাজ্যপালের ভূমিকাটা ওই রকমই হওয়া উচিত, যেহেতু ইলেকটেড গভর্নমেন্ট, তার যিনি প্রধান হয়ে থাকেন তিনি একটি পার্টি থেকে আসা, ফলে তার চোখ দেখি। আবার অনেকেই রাজধর্ম পালন করেন, সেটা অন্য বিষয়, এই না যে কেউই করেন না। নিশ্চয়ই অনেক মুখ্যমন্ত্রী আমরা দেখেছি, ইতিহাস পড়েছি, দেশের এখনও অনেক প্রান্তে অনেক মুখ্যমন্ত্রী আছেন, তারা সত্যি সত্যি রাজধর্ম পালন করেন। ভালো লাগে শুনলে জানলে। কিন্তু তাও বলবো, তাও তো মুখ্যমন্ত্রী একটি পলিটিক্যাল পার্টি থেকে উঠে আসা মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু গভর্নর একটা নিরপেক্ষ পদ, সাংবিধানিক পোস্ট, ফলে এটা খুবই ভরসার জায়গা, বিশেষ করে বিরোধীদের কাছে ভরসার জায়গা। তো সেই জায়গা থেকে একজন বিরোধী নেতাকে গুরুত্ব দেবেন রাজ্যপাল, এটাই তো কাম্য। রাজ্যপালও যদি মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে যান, মুখ্যমন্ত্রীর কথাতে ওঠেন বসেন, মুখ্যমন্ত্রীর ভরসাতেই তার সব ভরসা, তাহলে রাজ্যপালের পদটা রেখে কী লাভ? তাহলে তো ওই ঠান্ডা করে বসে আয়াস করে এনজয়, মানে ব্যাপারটা ছাড়া তো কিছু না। তো এর আগে যিনি রাজ্যপাল ছিলেন, বিশেষ করে প্রথম দিকে আমরা খানিকটা আশা করেছিলাম আইএএস অফিসার ইত্যাদি অমক তমক ভেবে, পরের দিকে দেখলাম উনি পুরো বশীভূত হয়ে গেছিলেন, সে যে কোনো কারণেই হোক, উনি ওনার কাজটা করে উঠতে পারছিলেন না। সেই জন্য বিরোধী নেতারা গেলে হয়তো শুনতেন অমক তমক, কিন্তু অ্যাক্টিভ যে ব্যাপারটা সেটা দেখতাম না, যেটা কিন্তু দেখানো উচিত ছিল। কারণ রাজ্যপাল, আবারও বলছি, শেষ ভরসা, একটি রাজ্যের শেষ ভরসা। ওখানেই মানুষ যাবেন যখন শাসক অত্যাচার শুরু করবে। তো সেই হিসেবে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, উনি হচ্ছেন রাজ্যপাল। তো বিরোধী দলনেতাকে আপন করা, যে হ্যাঁ আমি আছি। আর যে রাজ্যে বিরোধীদের একটা জায়গা থাকে, একটা বলার জায়গা থাকে, সেই রাজ্যের গণতন্ত্র তত মজবুত। ফলে রাজ্যপালকে সবসময় সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে বিরোধী নেতাকে, সবসময়। কারণ শাসকের লোকেরা তো তাদের মতো করে অ্যাডমিনিস্ট্রেশন তারা চালাতে শুরু করেন, তাই না? অ্যাডমিনিস্ট্রেশন তারা তাদের মতো করে চালানো শুরু করেন, কিন্তু বিরোধীদের কোনো জায়গা থাকে না। সেই জন্যে বিরোধীদেরকে অনেক বেশি গুরুত্ব দেওয়ার কথা রাজ্যপালের। তো ইনি তো খুব অ্যাক্টিভ লোক, নিশ্চয়ই দর্শক শুনেছেন। উনি একজন প্রাক্তন আইপিএস, সিবিআই দপ্তরে কাজ করেছেন, গোয়েন্দা দপ্তরে কাজ করেছেন, অজিত ডোভালের সঙ্গে কাজ করেছেন, এবং রাজ্যপাল ছিলেন, রাজ্যপাল হিসেবে কাজও করে এসছেন তামিলনাড়ুতে। পক্ত লোক। তো উনিও নিশ্চয়ই এতদিনে খুব ভালো করে বুঝে গেছেন রাজ্যপালের পদটা কী, সম্মানটা কী দেখতে হবে, বুঝে গেছেন। তো সেই হিসেবে শুভেন্দু অধিকারীকে দেখতে পেয়ে এখানে সৌজন্য দেখিয়েছেন, ঠিক আছে, হাসছেন, আমি হেসে দিলাম। কিন্তু আন্তরিকতার যদি কিছু বলতে হয়, আবার কোথাও মনে হয়েছে আজকের প্রোগ্রামে ওনার মধ্যে অনেক বেশি আন্তরিকতা ধরা পড়েছে। আবারও বলছি, এটাই দেখানো উচিত, এই আন্তরিকতা বিরোধী, সেই শুভেন্দু অধিকারী হন আর যেই হন। এমনকি এটাও বলতে পারি, ভবিষ্যতে যদি এই বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনিও যদি বিরোধী নেত্রী হিসেবে ওখানে যান, তাকেও যদি এই রকম আপ্যায়ন করা হয়, তাতেও আমরা কোনো কথা বলবো না। কারণ রাজ্যপালের পদটাই হচ্ছে বিরোধীদের কাছে একটা বিরাট ভরসার জায়গা। তো সেই হিসেবে উনি যথেষ্টই ভরসা দিয়েছেন। তবে আমি এটা বলে আবার এটাও ভাবছি, বললাম বটে, মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী হিসেবে গেলেও একইভাবে সম্মান দেবেন। ওখানে একটা প্রশ্ন থাকবে, বিরোধী নেত্রী যখন হবেন উনি শাসকের নেত্রী হিসেবে এতটাই নিজের একটা খারাপ ইতিহাস তৈরি করে ফেলেছেন না, ফলে বিরোধী নেত্রী হিসেবে পরে যদি উনি যানও, মনে হয় না সেই আন্তরিকতা কখনো পাবেন। উনি নিজের ইতিহাসটা এতটাই নোংরা করে ফেলেছেন। বিরোধী নেত্রী হিসেবে একরকম ইমেজ ছিল, কিন্তু শাসনকালে উনি এমন করে ফেলেছেন না, সততার প্রতীক বলা হতো আগে, একেবারে যাচ্ছে তাই ইমেজ হয়ে গেছে। ফলে মনে হয় না, শুভেন্দুদের একটা আলাদা ইমেজ আছে, ভক্তি তো পাচ্ছেন অমুক, কিন্তু উনি পরবর্তী সময় যখন যাবেন, যদি উনি যান, যদি পাট চুকে যায়, সব অফিস টফিস বন্ধ হয়ে যায়, সেটাই সম্ভাবনা। ক্ষমতা থেকে চলে গেলে তৃণমূল কংগ্রেস করার লোক থাকবে না, তো উনিও আশাহত হয়ে হয়তো পেনশনের জমানো টাকাগুলো নিয়ে তুলে এসে এনজয় করবেন, থাকবেন। তো যদি যান, আমার মনে হয় না সেই ভক্তি উনি পাবেন। ফলে বলেও আমি খানিকটা জিভ কাটছি আর কি। অন্য কেউ গেলে হয়তো দেখবেন গুরুত্ব দেবেন, কারণ এটাই জায়গা রাজ্যপালের। কিন্তু দর্শক, প্রথম দিনে গিয়ে কি বলে এসছেন শুভেন্দু অধিকারী? যখন উনি গেছেন, নিশ্চয়ই তো কিছু
পরামর্শ না দিলেও, পরামর্শ রকম বলা যায়ও না, কিন্তু বিরোধী নেতা হিসেবে রাজ্যের অবস্থান তো বলতেই পারেন। তো উনি কি বলে এসছেন দর্শক, উনি বাইরে বেরিয়ে এসে বলেছেন খানিকটা, একটু শোনাই। উনি আজকে প্রথম সাক্ষাতে কি বুঝিয়ে এসছেন, রাজ্যের হাল কি বলে এসছেন, কোন কোন দিকগুলো বলে এসছেন, শুনুন দর্শক। বাইরে বেরিয়ে এসে উনি বলেছেন, বলেছি সংবিধান বাঁচান। আমি বলেছি আপনি তামিলনাড়ুতে ছিলেন, তার আগে আইপিএস হিসেবে দেশকে সেবা দিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ পদে ছিলেন। কিন্তু বিরোধী দলনেতা 11.5 মাস বিধানসভার বাইরে আপনার অভিজ্ঞতায় কোথাও নেই। 5 বার সাসপেন্ড করিয়েছে মমতা ব্যানার্জি আমাকে। আমি এই 5 বছরের বিধানসভায় 11.5 মাস বাইরে ছিলাম। গুরুত্বপূর্ণ সেশনে আমাকে বলতে দেওয়া হতো না। কনস্টিটিউশনের ফার্স্ট পিলার হচ্ছে ল মেকার্স। খগেন মুর্মুকে যেভাবে মারা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীদের যেভাবে আক্রমণ করা হয়, বিধানসভার ভিতরে বাইরে বিধায়করা বিরোধী দলের যেভাবে আক্রান্ত হয়, তাতে আমি বলেছি যে সংবিধানের প্রথম পিলার ল মেকার্স, অর্থাৎ এমপি এমএলএরা এই রাজ্যে বিপন্ন যদি বিরোধী দল। আমি বলেছি এই স্পিকার 15 বছরে সংবিধানকে মানেননি। 10th শিডিউল 54 জন সুইচ ওভার করেছে, ভিতরে এক দল বাইরে এক দল, এদের সদস্য পদ যায়। দ্বিতীয় বলেছি ব্যুরোক্রেসি, কেউ রিটায়ার করে না। আলাপন ব্যানার্জি প্রধানমন্ত্রীকে অপমান করলে তিনি মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার হন। জোড়া জোড়া চাকরি যদি কেউ পান, হরিকৃষ্ণ দ্বিবেদীরা পান, মনোজ পন্তরা পান, রাজীব কুমাররা পান, কেউ রিটায়ার করেন না। দেহত্যাগ ছাড়া পদত্যাগের কোনো সুযোগ নেই। মমতা ব্যানার্জির স্থাবক ব্যুরোক্রেসি। তৃতীয় বলেছি জুডিশিয়ারি। মমতা ব্যানার্জি একমাত্র মুখ্যমন্ত্রী যিনি 5 লক্ষ টাকা ফাইন, মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্রের করা ফাইন কলকাতা হাইকোর্টের বারে জমা দিয়েছিলেন। এগুলো ওনাকে বলতে হয়েছে আমার। আমি যেটুকু সুযোগ পেয়েছিলাম প্রাথমিকভাবে ওনাকে আমি বুঝিয়ে, উনি তো সংবিধানের প্রধান, তাকে বলেছি জুডিশিয়ারিতে কিভাবে মহামান্য বিচারপতি রিটায়ার্ড বিশ্বজিৎ বসু, মহামান্য বিচারপতি রিজাইন প্রাক্তন অভিজিৎ গাঙ্গুলির এজলাস, কিভাবে মহামান্য বিচারপতি অমৃতা সিনহাকে অ্যাটাক করা হয়েছে, কিভাবে কিছুদিন আগে আইপ্যাকের ঘটনা যাতে সিবিআইতে না যায়, ইডির রেড, মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাস ভণ্ডুল করে দেওয়া হয়েছে ল কলেজের তৃণমূলপন্থী স্টুডেন্টদের নিয়ে। অর্থাৎ জুডিশিয়ারি এখানে বিপন্ন। এখানে রাজাশেখর মান্তার মতো সিনিয়র রেসপেক্টেড বিচারপতি, মহামান্য বিচারপতির বাড়িতে আমার এবং অমিত শাহজির ছবি দিয়ে পোস্টার পড়ে বলেছি। তৃতীয়। চতুর্থ বলেছি মিডিয়া, পক্ষে বলুক আর বিপক্ষেই বলুক, সৎ দেখাক আর অসৎই দেখাক, কোন মিডিয়াকে ছাড়ে না। রিসেন্ট বেলডাঙ্গাতেও পরপর পিটিয়েছে। অর্থাৎ সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়াও বিপন্ন। বিশেষ করে ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়ার লোকেদের তো জেলে পুরেছে, এমন কোন লোক বাকিনি যারা সরকারের বিরুদ্ধে বলেছে। তো দর্শক শুনলেন, অনেক কথা উনি বলে এসছেন। প্রায় আধ ঘন্টা সাক্ষাৎ হয়েছে, তো সেখানে নানান অ্যাঙ্গেল কিন্তু উনি বলে এসছেন। তো দেখা যাক, উনিও নিশ্চয়ই স্টাডি করে এসছেন। শুভেন্দু অধিকারীরা এর পরবর্তী সময়ে ইনপুট দেবেন। আর যাই হোক, ইনি কিন্তু ওই সিবি আনন্দ বোসের মতো ওই রকম না, ফাঁদে পা দিয়ে দেবেন। ইনি কিন্তু খুব শক্তপোক্ত, যেটা বুঝছি এবং তামিলনাড়ু থেকেও যা শুনতে পাচ্ছি। স্টালিনকে একেবারে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে দেওয়ার মতো অবস্থা করে এসছেন। ফলে খুব বেশি এখানে চালাকি চলবে না। তবে চালাকি করার সুযোগটার কতটা থাকবে, ভোট তো ঘোষণা হলো বলে। তো যাই হোক, একজন ভালো রাজ্যপাল এসছেন, এটা একটা ভরসার জায়গা আমাদের। যতটুকু ওনার করার সুযোগ থাকবে আর কি, এই শাসনকালের আমলে উনি করবেন, এটুকু বলা যায়। আর শুভেন্দু অধিকারীও খুব আশ্বাস
মানে আস্থা প্রকাশ করেছেন সাক্ষাতের পরে। আর ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম তাতে কিন্তু ভরসা করাই যায়। অন্তত ওই দক্ষিণী সিনেমার হিরো বা ভিলেনের মতো যেটা আগের রাজ্যপালকে লাগতো ওই টাইপের লাগেনি। ওনার মধ্যে একটা আন্তরিকতা আছে, বলিষ্ঠতা আছে, আর বায়োডাটা যেটা ওনার কাজের সেটা তো খুব স্ট্রং। দর্শক বলবেন, আমি যেটা বলছিলাম ছবি কথা বলে, যেভাবে বিরোধী দলনেতাকে উনি সময় দিলেন এবং ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ, কি বলবেন আপনারা? যা বলার বলবেন দর্শক, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।